প্রথমবারের মতো ক্রীড়া কার্ড চালু, 129 খেলোয়াড় পাবেন মাসিক 1 লাখ টাকা। 30 এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ শুরু, বললেন প্রধানমন্ত্রী। দেশে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি অব্যাহত, সংকট কাটাতে সরকারের নানা উদ্যোগ। মজুতকারীদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব, বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। 1 মাসে বিভিন্ন জেলায় 23 জনের মৃত্যু। এবং সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিনীর প্রথম জানাজা, অংশ নেন সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদ সদস্যরা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যমে হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে সরকার। সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে 129 জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়েছে। প্রত্যেককে দেওয়া হবে মাসিক 1 লাখ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সব দেশ ক্রীড়া খাতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও পিছিয়ে থাকবে না। এ সময় ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, আগামী 30 এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন কুড়ি স্পোর্টস শুরু হবে। কিছু মানুষকে এখানে আমরা একত্রিত করেছি যারা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, কিন্তু এই মানুষগুলো দেশের জন্য বিরাট সুনাম বয়ে নিয়ে এসেছে। আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে তেল সরবরাহ সমস্যা দেখা দিয়েছে দেশ জুড়ে। জ্বালানি তেলের তীব্র সংকটে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন মাহমুদ আক্তার। জ্বালানি তেল সংকটে ভুগছে ময়মনসিংহ জেলার অর্ধশতাধিক পাম্প। জেলা জুড়ে তেল মজুত না থাকার অভিযোগে বেশিরভাগ পাম্প বন্ধ রেখেছে মালিকপক্ষ। লাইনে যারা আছে সবাই তেল পাবে কিনা সন্দেহ প্রকাশ করা যাচ্ছে। 200-300 টাকা তেল দিয়ে আমগর কি চলে, আমগর রান করলে প্রতিদিন 100-150 কিলো। গাজীপুরের কালিয়াকৈরে 14টি ফিলিং স্টেশনের মধ্যে অধিকাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোথাও কোথাও সীমিত পরিসরে ডিজেল বিক্রি করা হলেও অকটেন ও পেট্রোল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। বাগেরহাট জেলার পেট্রোল পাম্পেও দেখা দিয়েছে তেল সংকট। পর্যাপ্ত সরবরাহ না থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। গত 2 সপ্তাহ ধরে আমাদের এই পেট্রোলের চাহিদা পূরণ হচ্ছে না। এদিকে রাজশাহী জেলার বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ কমে যাওয়ায় অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিদ্যমান পরিস্থিতিতে কেউ যাতে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করতে এবং সীমান্ত দিয়ে পাচার করতে না পারে, সেজন্য টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 3টি ডেপোতে আমরা 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হলো জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা। গোপালগঞ্জে জ্বালানি সংকটে দুর্ভোগে পড়েছেন পরিবহন চালক ও কৃষকরা। রোগী তো গাড়ির ভিতরে মারা যাবে, দাপাইয়ে যদি যাইতে না পারে, পথে 2 কিলো 5 কিলো 10 কিলো দিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করে যেন সীমান্ত দিয়ে কোনোভাবেই তেল পাচার না হয় সেই লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলার 3টি প্রধান তেলের ডিপোতে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। অবৈধ মজুত দমন করার লক্ষ্যে বিজিবি সদস্যরা, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যগণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং আন্তরিকতা এবং সর্বোচ্চ সতর্কতার সাথে ডিউটি পালন করছে।
ফরিদপুর জেলার রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহ করছে ফিলিং স্টেশনগুলো। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সরবরাহ নিশ্চিতে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বেড়েছে। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এই সংক্রমণ রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। বেশি ছড়িয়ে পড়েছে রাজশাহী জেলাসহ এই অঞ্চলের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে। হঠাৎ রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। মার্চ মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে 12 শিশুর মৃত্যু হয়। গত 3 মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার হামে আক্রান্ত হয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে এবং 6 শতাধিক শিশু এই রোগে আক্রান্ত হয়ে সেবা নিয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 5 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা কেমন দেখছেন? মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হঠাৎ করেই হামের রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে। তো আমি এখন আছি মেডিকেলের নতুন ভবনের যে 6 তলা শিশু ওয়ার্ড, সেই ওয়ার্ডে আছি। তো এখানে আমরা এসে কিছুক্ষণ আগে যেটি দেখতে পেয়েছি যে ময়মনসিংহ মেডিকেলে আজকে কিন্তু হামে আক্রান্ত 68 জন রোগী ভর্তি আছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই হামের ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার গোলাম মৌলা তিনি আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন যে এই মার্চের 17 তারিখ থেকে কিন্তু হামের আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা যে তথ্য দিয়েছেন তাতে 112 জন শিশু এই মাসে ভর্তি হয়েছেন। তার মধ্যে কিন্তু এখন পর্যন্ত 5 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলেছি একটু আগেই। তারা যেটি বলেছেন যে হামে আক্রান্ত হওয়ার পর কিন্তু শিশুরা খুব দুর্বল হচ্ছেন এবং তাদের শারীরিক যে বিভিন্ন পরিবর্তন হচ্ছে, বিশেষ করে তারা যেটি বলছেন যে শিশুরা খুব ব্যথায় আক্রান্ত হয়, যে কারণে কান্নাকাটি করে এবং খুব দুর্বল হয়ে যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আজকে নতুনভাবে হামের নতুন ইউনিট চালু করেছেন এবং এই নতুন ভবনের 8ম তলায় কিন্তু আজকে হামের নতুন ইউনিট চালু করা হয়েছে। হাসপাতালের যে সহকারী পরিচালক ডাক্তার মাইনুদ্দিন খান মানিক তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরাও দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু এই 6 তলা ভবনের যে হামের যে ওয়ার্ড ছিল সেই ওয়ার্ড থেকে শিশু এবং তাদের স্বজনদেরকে 8ম তলায় কিন্তু হামের নতুন ওয়ার্ডে নিয়ে গিয়েছে এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে যেসব শিশুদের হামের টিকা দেয়া হয়নি তারাই বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন। এছাড়া কিছু উপসর্গ, আপনি জানেন হাম একটি ছোঁয়াচে রোগ, যে কারণে কোনো বাড়িতে যদি কোনো শিশু হামে আক্রান্ত হয় তাহলে সেই শিশুকে আলাদা আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন এবং যারা ওই শিশুর পরিচর্যা করবেন তাদেরকেও কিন্তু আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যারা সেবা করবে তারাও যাতে অন্য কারো সংস্পর্শে না যায়। তার কারণ হাম আপনি জানেন যে শিশুদেরকে খুব বেশি দুর্বল করে তুলে, যে কারণে কিন্তু চিকিৎসকরা সবাইকে সতর্ক থাকতে বলেছেন এবং যে কোনো ধরনের উপসর্গ, শরীরে রেশ হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এই ধরনের কোনো ঘটনা ঘটলে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে আসে তার জন্য কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। তবে আমরা যেটি দেখেছি যে হামের পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত শিশুরাও কিন্তু ঠান্ডাজনিত কাশি সহ নিউমোনিয়ার রোগীরাও কিন্তু এই হাসপাতালে ভর্তি আছেন। তো সব মিলিয়ে যদি বলা যায় এখন ময়মনসিংহের যে মেডিকেলের যে পরিস্থিতি আমরা দেখেছি, সাধারণ মানুষজন কিন্তু উদ্বিগ্ন রয়েছেন এবং যারা শিশুদেরকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন তারা কিন্তু অনেক উদ্বিগ্ন এবং অনেকেই আমাকে বলছিলেন যে তার চোখের সামনে দেখেছেন যে গত এই 17 তারিখের পরে কিন্তু তারা দেখেছেন যে অনেক শিশু মৃত্যুবরণ করেছেন। তো এই সব মিলে পর্যন্ত ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হাম নিয়ে সর্বশেষ। আসাদ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন রুবায়েত বাপ্পি।
দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতা সৃষ্টির কাজ শিগগিরই শুরু করা হবে। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম শুরু করার কথা বলেন মন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতিতে দুর্যোগ ব্যবস্থাপনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগ সংকটে নিয়ে নির্বাচনে বিএনপির দেয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করা হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে এই দুর্যোগের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে কিছু কথা বলেছে। আমরা ধীরে ধীরে সেটা বাস্তবায়ন করতে যাব। শিশুদের মধ্যে তাদের এই সচেতনতা তৈরি করতে পারলে দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। সামনের পরীক্ষাগুলোতে যাতে অবশ্যই দুর্যোগের উপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রশ্ন রাখা হয় এবং সেখানে যাতে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। পরিবহন খাতের বিশৃঙ্খলার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এতে কারো নিভে যাচ্ছে জীবন প্রদীপ, কেউ বা চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন। গত ঈদের ছুটিতে সড়কে প্রায় ৩ শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি। আর বিশেষজ্ঞরা বলছেন, চালকদের সচেতন করার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ না হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। ইমদাদুল হক খানের রিপোর্টে বিস্তারিত। আমি একটা উৎসবে আনন্দ করতে এখন আমার পুরো লাইফটাই শেষ। একটা পানি আমার এখন হয়তো আমি চলতে পারবো না। সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন এই কিশোরী। তিনি একা নন, তার মতো আরো বহু মানুষ প্রতিদিন দুর্ঘটনায় চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখা যায় সড়ক দুর্ঘটনায় আহতদের আর্তনাদ। অনেকে টাকার অভাবে চিকিৎসায় নিতে পারছেন না। অধিক স্পিডে গাড়ি চালাচ্ছিল, সেই মুহূর্তে পার হওয়ার সময় আমাকে ধাক্কা দিয়ে একেবারে পা ভাঙিয়ে দিয়ে গেছে একবারে। টাকা পয়সা নেই, ঈদের দিন আসছে, এখনো কিছু হয় নাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঈদ ছুটির 5 দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সহস্রাধিক রোগী এসেছে। এর মধ্যে 542 জনকে ভর্তি রাখা হয়েছে। আর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জানান, ওই সময়ে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা 3 শতাধিক। প্রায় 3 শতাধিক প্রাণহানি হয়েছে, 1000-এর বেশি মানুষ আহত হয়েছে। এটা হাসপাতালগুলোতে দেখতে পাচ্ছি, এটার আরো প্রায় 10 গুণ বাড়তি। পরিবহন খাতে সরকারের নিয়ন্ত্রণ থাকার কথা থাকলেও উল্টো ঘটনা ঘটছে বলে জানালেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। মালিক শ্রমিকদের প্রভাব মুক্ত থাকলে একটা ঈদ যে স্বস্তিদায়ক হতে পারে, বিগত 2টো ঈদ তাই প্রমাণ করেছে। আর মালিক শ্রমিকদের সরকার যখন আশকারা দেয় তখন পরিবহন বেপরোয়া হয়ে ওঠে। এইবারের ঈদ এটাই প্রমাণ করে। আর বিশেষজ্ঞরা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এ বিষয়ে সরকারকে আরো কঠোর হতে হবে। আমি তো বলবো কিছুই ঠিক নাই। সড়ক ব্যবস্থাপনা ঠিক নাই, বাস ঠিক নাই, চালক ঠিক নাই, চালকের মালিক ঠিক নাই, এমনকি নিয়ন্ত্রণকারী সংস্থা তারাও ঠিক নাই। যারা আসলে রেগুলেটেড হওয়ার কথা তারা এখন রেগুলেটর হয়ে গেছে। তিনি বলেন, চালকদের প্রশিক্ষণের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ জরুরি। ঝুঁকি থাকলে দুর্ঘটনা হবে, এটাই তো বিজ্ঞান, এটাই স্বাভাবিক। তো ঝুঁকিগুলি তো কমাতে হবে। আমি বলবো যে সমস্যাগুলি টেকনিক্যাল। বাসের ব্রেক ফেল করছে, এটা তো টেকনিক্যাল সমস্যা। আমাদের দেশে পুরো পরিবহন খাতটা রাজনীতি এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, এই টেকনিক্যাল সমস্যাগুলি আমরা টেকনিক্যালি আর সমাধান করতে পারছি না। বাসের তুলনায় প্রশিক্ষিত চালক নেই বলেও জানান এই বিশেষজ্ঞ। বিআরটিএ নিবন্ধিত ভারী যানবাহনের সংখ্যা আছে প্রায় 1,80,000। চালক আছে আপনার ধরেন 1 লক্ষ বা 1,10,000 তাদের ভারী যানবাহন চালানোর লাইসেন্স আছে। তার মানে 70,000 চালকের একটা ঘাটতি। ইমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। এখানে প্রথম কথা হচ্ছে এখানে চালকের জাতীয় সংসদের স্পিকার ও ভোলা 3 আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এছাড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, সরকার দলীয় চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও দিলারা হাফিজের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমার মরদেহ সেনানিবাস
সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে মরহুমার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দিলারা হাফিজের দাফন সম্পন্ন হবে। 24-এর গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই মামলার বিচারিক কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারগ্রেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। হাইকোর্টে দর্শক, এই বিষয়ে হাইকোর্ট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মুদাসসির আলী। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। সেখানে যুক্ত আছেন আমাদের সাথে শিশির মনির। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। করেন শুধু কাজটাকে হেফাজত করেন, এর অর্থ কি? আপনি কাজটাকে ভালো মনে করে হেফাজত করছেন, তাহলে আইনটাকে ভালো মনে করছেন না কেন? ইফ ইউ ডু হেফাজত, আপনি যদি হেফাজত করেন কোনো আইনের অধীনে গৃহীত কর্মকাণ্ড, মানে কি দ্যাট কর্মকাণ্ড ওয়াজ গুড কর্মকাণ্ড, কিন্তু আপনি আইনটাকে স্ক্র্যাচ করে দিচ্ছেন, কাজটাকে হেফাজত করছেন। ফর এক্সাম্পল, হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী, এই অধ্যাদেশটি যদি বাদ করে দেন তাহলে এই বিচারকদের কি হবে? তখন তারা বলছেন এই বিচারকদেরকে আমরা এখানে হেফাজত করব, আর বাকি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আর হেফাজত করতে হবে না, তারা হেফাজতের বাইরে চলে যাবে। এই জন্য ইফ ইউ রিকগনাইজ এ সিস্টেম গুড, if you save the activity of a particular system, you have to save at the same time the provision of law at the same time. আপনি আইনকে স্ক্র্যাচ করে দিয়ে কাজটাকে বাস্তবায়ন করবেন, তাহলে পরবর্তীতে এই কাজটা কি করে হবে? পরবর্তীতে আবার তো হাইকোর্টে বিচারক নিয়োগ দেওয়ার প্রশ্ন আসবে, অল্প দিনের মধ্যে আসবে, আপিলের ডিভিশনে বিচারক নিয়োগ করার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন? আগেরটা ভালো মনে করে সেভ করছেন, পরেরটা কি করবেন? আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দেয়া, অমুকরে পছন্দ, তমুকরে অপছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক, এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন। দিস ইজ এ ব্যাড ইন্টেনশন, নবডি শুড ডু দিস। আপনারাও এই সমস্ত ব্যাপারে প্রশ্ন রেজ করা দরকার। শুধু সরকার না, আমরা জনগণকে আহ্বান জানাই, সরকারের কাছে আমরা এটা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ব্রেক থ্রো অর্ডিন্যান্সেস যেগুলোর মাধ্যমে মেজর রিফর্ম করা হয়েছে, এই রিফর্ম অর্ডিন্যান্সেসগুলোকে দয়া করে ল্যাপস করবেন না। দয়া করে এই অর্ডিন্যান্সেসগুলো, বিশেষ করে গুম প্রতিরোধ প্রতিকার অর্ডিন্যান্স, মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, বিচার বিভাগীয় সচিবালয়কে পৃথক করার অর্ডিন্যান্স, বিচারক নিয়োগ দেওয়ার অর্ডিন্যান্স, গণভোট অর্ডিন্যান্স এবং ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি, দুর্নীতি দমন কমিশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি আপনারা কোনো কারণে বাতিল করেন, তাহলে রিফর্ম আকারে রাষ্ট্রকে হাজির করার যে স্বপ্ন তৈরি হয়েছিল এটাকে কিল হয়ে যাবে। পিপল উইল বি ফ্রাস্ট্রেটেড, পিপল উইল সি নো হোপ। উই নিড হোপ। আমাদের তো আশা দরকার, আমাদের ভাগ্য পরিবর্তনে দেশের বেকার যুবকদের বিদেশ যাত্রার স্বপ্নকে পুঁজি করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে দালাল চক্র। লালমনিরহাটের হাতীবান্ধায় এমনই এক মানব পাচারকারীর বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সুজন নামের ওই দালাল বিদেশগামীদের মাছের ড্রামে ভরে ট্রলারে করে অবৈধ পথে বিদেশ পাঠান বলে ভয়ঙ্কর তথ্য মিলেছে। লালমনিরহাট থেকে সুমন খানের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। পরিবারের স্বচ্ছতার আশায় ভিটেমাটি বিক্রি করে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন খুলনার ইমন, রাকিবুল, হামিদুল ও রাজশাহীর হাফিজুল। কিন্তু দালালের প্রতারণায় সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কয়েক ধাপে দালালকে প্রায় অর্ধ কোটি করে টাকা দিয়েও লিবিয়ায় আটকা রয়েছেন তারা। স্বজনদের অভিযোগ, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গন্ডিবাড়ি এলাকার মানব পাচার চক্রের হোতা সুজন তাদেরকে সর্বশান্ত করেছে। আমার ছেলেরাই 6 মাস ধরে জিম্মি করে রাখছে সুজন দালাল। এখন আমি ওর বাড়ি এসেছি আমার ছেলেরা ছাড়ানোর জন্য।
ও মারধর করছে, হামলা করছে। এখন আমার ছেলেরা 6,30,000 টাকা নিছে, নিয়ে আমার ছেলেরা সারাই নিয়ে ব্যাংকে যে আটকেছে ওই ক্যাম্পে। 2 বছর থেকে আমাকে বুলকে টাকা নিতেই এসে, যে ভাইকে ইতালিতে পাঠাবে, আজ পাঠাবে, কাল পাঠাবে, পাঠায় আর না। পরবর্তী এখন আমার কাছে আরো 10 লাখ টাকা চাইতেছে, যে 10 লাখ টাকা যদি দেন তাহলে আপনার ভাইকে আমি ছাড়াই আনবো। 20 দিন পর আমার ছেলে একদিন একটু ভয়েস দিচ্ছে আমার, যে মা আমি অনেক কষ্টে আছি, 3 বেলার পর 1 মুঠো আমার ভাত দেয়, আমার তুমি এখান থেকে নাও। তখন তো আমার কিছুই করার নাই, তারপর ফোনের কাছে নিয়ে গেছে। সুজনের এলাকার বাসিন্দা মফিজুল জানান, ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে সুজনকে টাকা দিয়ে তিনিও বিপাকে পড়েছেন। আমাকে লিবিয়ার উদ্দেশ্যে ইতালি পৌঁছানোর কথা ছিল, আজ নেই কাল নেই, নিতে আর নিচ্ছে না। আমার কাছ থেকে মোটামুটি টাকা নিচ্ছে 4.5 লক্ষ। যোগাযোগ করা হলে মুঠোফোনে মফিজুলের উপর সব দায় চাপান সুজন। আমার মারফতে গেছে ঠিক আছে, আমি তো তাদেরকে নিয়ে মেরে ফেলাই নাই, বা আমি তাদেরকে নিয়ে কোনো জায়গায় বিক্রি করি নাই, তাদেরকে তো আমি কোনো কষ্ট রাখি নাই। মফিজুল তো মেন ব্যবসার পার্টনার, আমার যত সমস্ত টাকা আছে সব তো মফিজুলের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে। এদিকে বাড়তি অর্থ আদায়ে লিবিয়ায় আটকে রাখা যুবকদের উপর চলছে অমানবিক নির্যাতন। এই বিষয়ে ভুক্তভোগীদের পরিবার হাতীবান্ধা থানায় পৃথক 4টি অভিযোগ দায়ের করেছে বলে জানান পুলিশের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। সিঙ্গিবাড়ি ইউনিয়নের ধুবনি গ্রামে নাম হচ্ছে সুজন, প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে মর্মে অভিযোগটা আমরা পেয়েছি। যেহেতু এই ঘটনাস্থলটা হচ্ছে ভিন্ন জায়গা আর কি, সেসব পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে যে ওই সব জায়গায় সংশ্লিষ্ট জায়গায় মামলা করতে। আর ভাগ্য বদলাতে আর্থিকভাবে নিঃস্ব হওয়ার পাশাপাশি বিদেশগামীদের জীবন ঝুঁকির বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে বড় ধরনের ধস নেমেছে, ব্যারেল প্রতি ছাড়িয়ে গেছে $116। এদিকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে জ্বালানির দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও বড় ধরনের ধস নেমেছে। সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে যায়, যা গেল 11 দিনের মধ্যে সর্বোচ্চ। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে, এমনকি দেশটি টিকে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। এমনকি তেহরানে তেলের বড় হাব খার্ক দ্বীপও দখল নেয়ার পরিকল্পনা আছে তাদের। ইরানে স্থল অভিযান চালিয়ে প্রায় 970 পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম দখলের কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ পারমাণবিক অস্ত্র তৈরিতে এই ইউরেনিয়াম তেহরানে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত যুদ্ধ এখন একটি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের অপেক্ষায় রয়েছে, যাতে তারা যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে কঠোর জবাব দিতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজুর রহমানের লাহোরে কালান্দার্সকে 4 উইকেটে হারিয়েছে করাচি কিংস। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স। নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে হারিয়ে 128 রান জমা করে লাহোর। বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন 12 রান ও আবদুল্লাহ শফিক করেন 33 রান। 129 রানের টার্গেট তাড়া করতে গিয়ে দলীয় 10 রানে 2 উইকেট হারায় করাচি কিংস। পরে মোহাম্মদ ওয়াসিমের 38 রানে ভর করে 4 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় করাচি। দলের হয়ে 4 ওভারে 20 রান খরচ করে 1 উইকেট নেন মুস্তাফিজুর রহমান। দর্শক, শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
প্রথমবারের মতো ক্রিয়া কার্ড চালু, 129 খেলোয়াড় পাবেন মাসিক 1 লাখ টাকা। 30 এপ্রিল সিলেট থেকে ক্রিয়া প্রতিভা অন্বেষণ শুরু, বললেন প্রধানমন্ত্রী। দেশে জ্বালানি তেল সরবরাহ ঘাটতি অব্যাহত, সংকট কাটাতে সরকারের নানা উদ্যোগ। মজুতকারীদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব, বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। 1 মাসে বিভিন্ন জেলায় 23 জনের মৃত্যু। এবং সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিনীর প্রথম জানাজা অংশ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য